হ্যাঁ ভিডিও। তাহলে কি অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটা ড্রাগ যে ড্রাগটা কি কি করবে, কেমিক্যাল এজেন্ট দ্বারা মাইক্রো অর্গানিজম থেকে তৈরি, মাইক্রোবিয়াল এজেন্ট থেকে তৈরি, তারপরে কি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অথবা ব্যাকটেরিয়ার গ্রোথ মাল্টিপ্লিকেশনকে বন্ধ করে দেয়, হোস্ট সেলের কোনো ক্ষতি না করে। আর হোস্ট সেল হচ্ছে কি সেল? যেমন আপনি গরুর সেলে পাঠাইছেন, গরুতে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তাহলে গরুর শরীরের যে কোষগুলো আছে এগুলো কি অ্যান্টিবায়োটিকের জন্য হোস্ট সেল? আমার শরীরে দিচ্ছেন, তাহলে আমার শরীরে যে কোষগুলো আছে এগুলো হচ্ছে কি হোস্ট সেল। এখন আমি যদি বলি কেমোথেরাপিউটিক এজেন্ট, যেমন ক্যান্সারের বিভিন্ন ওষুধ ব্যবহার করে না, ক্যান্সারের ওষুধগুলো কিন্তু আবার কি আলাদা, এগুলো হোস্ট সেল না, যা যে শরীরে দিচ্ছে ওই শরীরের সেলকেই মারবে, তাই না? আমার কি থাইরয়েডের ক্যান্সার হয়েছে, আমি ক্যান্সারের যদি কেমোথেরাপিউটিক এজেন্ট দেই সেটা কি করবে, থাইরয়েডের সেলগুলো তো আমার শরীরের সেল, এই সেলগুলোকে মারবে। কিন্তু অ্যান্টিবায়োটিক সে কাজ করবে না, অ্যান্টিবায়োটিক কি করবে, ব্যাকটেরিয়াল সেলগুলোকে মারবে। স্যার এই যে কথা বলেন স্যার, এই জন্যই কিন্তু স্যার ওই যে ক্যান্সার যাদের কেমোথেরাপিতে তাদের জন্য ইম্পর্টেন্ট সাজেস্ট করে, এই কারণে যে ভালো সেলগুলো তো নষ্ট হচ্ছে, যার কারণে ভালো সেলগুলো যাতে গ্রোথটা বৃদ্ধি পায়, এই জন্যই কিন্তু আপনি যেটা বললেন। হ্যাঁ, আমরা তো বলতেছি যে অ্যান্টিবায়োটিকে ব্যাকটেরিয়াল সেল মারা গেল, আমাদের শরীরের সেল মারা যাবে না। এখন ব্যাকটেরিয়া কিন্তু আমাদের জন্য দুই প্রকারের ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, তাই না? যেমন আমাদের ইন্টেস্টাইনে লার্জ এরিয়া জুড়ে আছে ব্যাকটেরিয়াল ফ্লোরা, এরা আমাদের খুব প্রতিবেশী ব্যাকটেরিয়া, খুব উপকারী ব্যাকটেরিয়া আমাদের জন্য, তাই না? এরা বিভিন্ন ডাইজেশনে সাহায্য করে, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে এরা শুধু উপকারী করে, বিনিময়ে তাদেরকে আমরা বসবাস করার একটা জায়গা দিছি। তাহলে বিনিময় প্রথা, তাই না? সে আমার উপকার করতেছে, তার বিনিময়ে তাকে আমি থাকতে দিচ্ছি। এখন আপনি যদি অ্যান্টিবায়োটিক খান, ঠিক আছে, দেখেন আপনি যদি কোনো ঘরে আগুন লাগান, শুধু কি আপনার ওই ঘরটায় আগুন লাগবে, পার্শ্ববর্তী ঘরে লাগবে না? তাহলে অ্যান্টিবায়োটিক যখন আমরা খাচ্ছি তখন কি আমাদের শরীরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে যাদেরকে আমরা থাকতে দিচ্ছি, ওই উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তারা আমাদের একটা উপকার করতেছিল না, সেই উপকারটা আর হবে না, ঠিক আছে? কেউ ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করতেছিল, কেউ কি ভিটামিন কে তৈরি করতেছিল, বিভিন্ন রকম ভিটামিন কি তৈরি করতেছিল, এইসব ডেফিসিয়েন্সি হবে, আমার শরীর কি হবে, দুর্বল হয়ে যাবে, আমার ডাইজেশন ভালো হবে না, ঠিক আছে? সেই জন্য কি অ্যান্টিবায়োটিক থেরাপির পরে অনেক ডক্টর কি করে, এখন প্রোবায়োটিক থেরাপির কথা চিন্তা করে, তাই না? তাহলে প্রোবায়োটিক মানে কি? প্রোবায়োটিক হচ্ছে কি, যে মানে অ্যান্টিবায়োটিক যে সকল জীবাণুকে মেরে ফেলছে, প্রোবায়োটিক তাদের কি পক্ষে কাজ করবে, তাদেরকে গ্রো হতে, বৃদ্ধি হতে কি করবে, সাহায্য করবে, ঠিক আছে? টক দইও কি খুব সিম্পল ভালো একটা প্রোবায়োটিক, তাই না? ওকে, তাহলে আমরা দেখতেছি যে অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটা মেডিসিন, এমন একটা ড্রাগ, যে ড্রাগগুলো শুধুমাত্র ইউজ করা যায় কিসে, ব্যাকটেরিয়াল ডিজিজে, তাই না? আপনাকে এই জিনিসটা কখনো ভুললে চলবে না যে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো ব্যাকটেরিয়াল ডিজিজ। এখন যখনই আমি ব্যাকটেরিয়াল ডিজিজ বলতেছি তখনই কিন্তু আমরা কি সেকেন্ড সেমিস্টারে চলে যাচ্ছি, ঠিক আছে? 5টা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলেন স্যার, রশিদ স্যার 5টা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলেন, যে কোনো 5টা। এগুলো কিন্তু জানা লাগবে। আমি কি বললাম, অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন বলে ফেলছি। অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন কি, অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়াল ডিজিজে, তাহলে আপনাকে জানতে হবে যে এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা ভাইরাল ডিজিজ, এটা ফাঙ্গাল ডিজিজ, এটা প্রোটোজোয়াল ডিজিজ। যদি আপনি না জানেন তাহলে অ্যান্টিবায়োটিক কি মিস ইউজ করার একটা সুবর্ণ সুযোগ থাকবে। হ্যাঁ, টাইফয়েড ব্যাকটেরিয়াল ডিজিজ, তাহলে টাইফয়েড অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। টাইফয়েডের জীবাণুর নাম কি? এগুলো তো আমরা পড়ায় নিয়ে আসছি। টাইফয়েডের জীবাণুর নাম কি স্যার? টাইফয়েডের জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফয়েড। টাইফয়েডের জীবাণুর নাম সালমোনেলা টাইফয়েড, ঠিক আছে? তাহলে টাইফয়েডে অবশ্যই কি ব্যবহার করা যাচ্ছে, প্যারাটাইফয়েডে ব্যবহার করা যাচ্ছে, ডিপথেরিয়াতে ব্যবহার করা যাচ্ছে। যদি বলি ম্যালেরিয়া, হ্যাঁ ম্যালেরিয়াতে কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন? কি তাহলে ম্যালেরিয়া নাম কি? প্যারাসাইটিক্যাল প্রোটোজোয়াল জ্বর বললো না, ঠিক আছে? ম্যালেরিয়ার জীবাণুগুলোর নাম কি? শাহজাহান সাহেব, এটা তো আপনার খুব ভালো করা উচিত। গ্যাপ হয়ে গেছে না? আপনারা বলেন, দুইজনের একজন। ম্যালেরিয়া প্যারাসাইটগুলোর নাম কি? অ্যামিবা গ্রুপের।
আমরা প্লাজমোডিয়াম করছি না, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে কারোর যদি ম্যালেরিয়াল ডিজিজ হয় আমরা কি ওষুধ দিব? অ্যান্টিবায়োটিক দিব এখানে? কখনোই না। আমরা কি দিব? অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। ঠিক আছে, তখন আমরা কি দিব? অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। জীবাণুটা স্যার ধ্বংস করার জন্য। এখন কথা হচ্ছে আপনি তো ওষুধ দিতে খুবই আমরা উৎসাহী, বাট কোন রোগে কি ওষুধ দিতে হবে এটা জানার জন্য আমার ওষুধ আগে জানতে হবে না রোগ আগে জানতে হবে? আগে রোগ জানতে হবে, যে ওই রোগে আমি এই ওষুধ দিব, তাহলে ওই রোগটা আগে জানতে হবে, তারপরে কি ওষুধটা। আমি তো রোগই শিখতে আগ্রহী না, আমাদের প্রবলেম আমরা রোগ শিখবো না। এখন রোগ শিখতে হলে কি রোগটা কোথায় হচ্ছে এটাও শিখতে হবে, অ্যানাটমি ফিজিওলজিও শিখতে হবে। তার মানে অ্যানাটমি ফিজিওলজি ডিজিজ ড্রাগ একেবারে সিকুয়েন্টাল করতে হবে আপনাকে। এরপরে যখন আপনি পড়া বাড়াবেন তখন আলাদা বিষয়, আপাতত বেসিকটুকু তো কি মাথায় ধরে রাখতে হবে। দেখেন আমরা যদি বলি যে অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন কি, তাহলে আপনি সহজভাবে দুইটা ইন্ডিকেশন বলবেন। কি ইন্ডিকেশন? যে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যবহার করা যাবে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো কি আপনার মাথায় থাকতে হবে? ব্যাকটেরিয়াল ইনফেকশন কি কি আছে, সিস্টেম ধরে ধরে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো কি আপনার মাথায় থাকবে। যদি আমি ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলি, ডাইজেস্টিভ ট্র্যাক্টে ব্যাকটেরিয়াল ইনফেকশন কি থাকবে? ডাইজেস্টিভ ট্র্যাক্টে ব্যাকটেরিয়াল ইনফেকশন কি হয়? রোগের নাম বলেন কয়েকটা। আমাশা, কোন আমাশাটা ব্যাকটেরিয়া জনিত? আমাশা তো আমরা জানি প্রোটোজোয়াল ডিসঅর্ডার, তাই না? এখন কোন আমাশাটা ব্যাকটেরিয়া জনিত? বলেন স্যার, রশিদ স্যার, কোন আমাশাটা ব্যাকটেরিয়া জনিত? হ্যাঁ, ব্যাসিলারি ডিসেন্ট্রি, রক্ত আমাশা। আমরা বলছি রক্ত আমাশা যখনই হবে বুঝতে হবে কি এখানে ব্যাকটেরিয়াল অ্যাটাকের কারণে হচ্ছে। ওকে, তাহলে একটা পেলাম আমরা কি ব্যাসিলারি ডিসেন্ট্রি। আর কি আছে? কলেরা নাই? কলেরা কি জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি। তাহলে এখানেও অ্যান্টিবায়োটিক বাধ্যতামূলক, তাই না? এরপরে কি আমরা পড়ছি এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টর পাইলোরি। হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে কি রোগ হয় বলেন তো? আচ্ছা সাহেব বলেন, হেলিকোব্যাক্টর পাইলোরি কোন রোগের জন্য দায়ী? মরণা রোগের জন্য। বসেন, বলেন স্যার আপনি, হেলিকোব্যাক্টর পাইলোরি কোন রোগের জন্য দায়ী? মান, ইজ্জত, আব্রু সব বাসায় রেখে আসছেন। আপনারা দুজন বলেন তো, হেলিকোব্যাক্টর পাইলোরি কোন রোগের জন্য দায়ী? দেখেন আমার একটা কথা বুঝেন, পড়ালেখা কোনো কাজের জন্য দরকার নাই। আপনি যদি পড়ালেখা না করেন তাহলে পড়ালেখার দরকার নাই, আর যদি পড়ালেখা করেন পড়ালেখার অনেক দরকার। আমরা শিক্ষিত হই কেন? সিম্পলি যদি বলি আমরা শিক্ষিত কেন হই? শিক্ষিত আমরা হচ্ছে চাকরি বাকরির জন্য। আমাদের পয়েন্ট অফ ভিউ চিন্তা করেন, আমরা শিক্ষিত হচ্ছি কেন? চাকরি বাকরির জন্য। এখন চাকরি বাকরি কেন দরকার? ইনকামের জন্য। ইনকাম কেন দরকার? জীবন চলার জন্য। যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি চিন্তা করেন তাহলে এডুকেশনের কোনো দরকারই নাই। কি দরকার আছে এডুকেশন? আপনি চাকরি করে যে টাকা ইনকাম করতেছেন, আরেকজন কি এক হিসাবে চায়ের দোকান দিয়ে তার থেকে বেশি ইনকাম করতেছে। চায়ের দোকান দিয়ে নাকি ঢাকা শহরে বাড়ি করে ফেলে। ঠিক আছে, আপনি সারা জীবন জব করেও কি ঢাকা শহরে বাড়ি করতে পারবেন কিনা সন্দেহ আছে। তাহলে যদি জীবিকাটাই হয়, ইনকামটাই ইম্পর্টেন্ট বিষয় হয়, যে আপনি ফার্মেসির দোকান থেকে শুধু টাকা ইনকাম করবেন, ঠিক আছে, তাহলে পড়াশোনার কোনো দরকার নাই। নট নেসেসারি, পড়াশোনা ছাড়াও ইনকাম করা যায়, ঠিক আছে। বাট আপনি যদি চিন্তা করেন যে কাজটা করতেছেন এটা প্রপার ওয়েতে করবেন, ঠিক আছে, নিজের স্টাইলে করবেন, আলাদাভাবে করবেন, ঠিক আছে, তাহলে আপনাকে এটা ভালো করে পড়তে হবে, শিখতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। আইবিএস কি স্যার এটা কারণ আছে? জি বলেন, আইবিএস আইবিএস কি? দেখেন, ইরিটেবল বাওয়েল সিনড্রোম সহজভাবে যদি আমরা বলি, এটাকে আপনি ডাইরেক্ট বলতে পারবেন না ব্যাকটেরিয়া, কোলাইটিসের জন্য হতে পারে, বিভিন্ন কারণের জন্য কি আইবিএস হতে পারে। তাহলে এটা কি মানে এমন একটা ডিজিজ যে ডিজিজের কারণ কি সুনির্দিষ্ট না। ব্যাকটেরিয়াল ডিজিজগুলো ম্যাক্সিমামের কারণ কি সুনির্দিষ্ট। যেমন আমরা বললাম ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে এইচ পাইলোরির কারণে যে ব্যাকটেরিয়া, এইচ পাইলোরির কারণে যে রোগটা হচ্ছে এটা কি পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, তাই না? গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসারের খুব গুরুত্বপূর্ণ কারণ কি 70% 90% কারণ কি পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। এছাড়াও যদি আমরা কি বোন জয়েন্ট কানেক্টিভ টিস্যুতে যাই সেখানে ব্যাকটেরিয়াল ডিজিজ নাই, ঠিক আছে। আমরা যদি বলি রিউমাটয়েড রিউমেটিক ফিভার, বাতজ্বর, বাতজ্বর কেন হয়? নাম কি ব্যাকটেরিয়া,
তাহলে আপনার কাছে যদি কোনো বাত জ্বরের রুগী আসে, আপনাকে সবার আগে চিন্তা করতে হবে যে এটা বাত জ্বর হয়েছে। লক্ষণ দেখে আগে চিন্তা করতে হবে কি বাত জ্বর হয়েছে। এখন বাত জ্বর হওয়ার পর টেস্ট দিয়ে বুঝতে হবে কি এটা বাত জ্বর হয়েছে। বাত জ্বরের পরে প্রথম জিনিস, কারণ কি বাত জ্বরের? বাত জ্বরের কারণ হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নাম কি? স্ট্রেপ্টোককাস পায়োজেন। তাহলে এই ব্যাকটেরিয়াটা কোন কোন অ্যান্টিবায়োটিকে ভালো কাজ করবে সেই অনুযায়ী ওনাকে ঔষধ দিতে হবে। আমি যদি বলি নিউমোনিয়া, ঠিক আছে, নিউমোনিয়া অনেক কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, ফাঙ্গালের কারণে হতে পারে, খাবারের কারণে হতে পারে, অ্যাসপাইরেশন নিউমোনিয়া হতে পারে, তাই না? বিভিন্ন টক্সিক গ্যাসের কারণে কি নিউমোনিয়া হতে পারে, অন্য রোগের হিসাবেও কি নিউমোনিয়া হতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কারণে নিউমোনিয়া হচ্ছে আমাকে সেই কারণটা আগে বের করতে হবে। যদি আমি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউমোনিয়ার কারণ কি স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, ক্লেবসিলা নিউমোনিয়া, এই টাইপের কি ব্যাকটেরিয়া, তাহলে নিউমোনিয়াতে কি আমি অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি রোগ জানলেন, সবই জানলেন, কিন্তু রোগের কারণও জানেন না, তাহলে এই রোগের চিকিৎসা কিভাবে করবেন? ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। একটার সাথে আরেকটা লিঙ্ক আপ, তসবিহ দানার মতো একটার পর একটা। ওকে, তাহলে অ্যান্টিবায়োটিক কাকে বলে ক্লিয়ার তো? অ্যান্টিবায়োটিক কাদের বিরুদ্ধে কাজ করে? এক নাম্বার কি বললাম? ব্যাকটেরিয়াল ডিজিজ। দুই নাম্বার শর্ত হচ্ছে কোনো রোগে যদি ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা থাকে বা কোনো জায়গায় যদি কি ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা থাকে, সেকেন্ডারি কি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। যেমন এখানে আমার চাকু দিয়ে কেটে গেছে, তাহলে চাকুটা তো ব্যাকটেরিয়া না, চাকুটা কি ব্যাকটেরিয়া? আর এই জায়গাটা তো ব্যাকটেরিয়া নয় আপাতত, বাট এই যে চাকু দিয়ে কেটে গেছে, আমি বাতাসে থাকবে, ওপেন থাকবে, এটা পানি পড়বে এই জায়গায়, তাই না? তাহলে বাতাসে ওপেন জায়গা থেকে কি হতে পারে? এখানে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। যেন এই জায়গায় ব্যাকটেরিয়ার আক্রমণ না হয় সেই জন্য কি ব্যাকটেরিয়ার আক্রমণ হলে জায়গাটাতে পুঁজ হবে, জায়গাটাতে আর নতুন করে কি হবে? ইনফেকশন হবে। যেন জায়গাটাতে ইনফেকশন না হয়, ব্যাকটেরিয়া আক্রমণের আগেই আমি কি করব? অ্যান্টিবায়োটিক শুরু করব সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, তাই না? এখন চিন্তা করেন সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমি সেকেন্ডারি ইনফেকশন তো হচ্ছে না, এটা হচ্ছে প্রিভেন্টিভ হিসেবে বা প্রোফাইলিং। সেকেন্ডারি মানে একবার হয়ে গেছে আবার হওয়ার সম্ভাবনা। সেকেন্ডারি মানে ওটা বোঝায় না। সেকেন্ডারি মানে কি? প্রাইমারি একটা রোগ। প্রাইমারি রোগটা কি কেটে গেছে, প্রাইমারি রোগটা কি কেটে গেছে। সেকেন্ডারি রোগটা কি হবে? এই জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে নতুন করে পুঁজ দেখা দিবে। কেটে যাওয়ার কারণে পুঁজ হবে না, পুঁজ হবে ব্যাকটেরিয়ার কারণে। তাহলে কি ওই যে সেকেন্ডারি যেটা হওয়ার কথা ওইটা যেন না হয়, এই জন্য কি সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা কি দিচ্ছি? এখানে অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আরেকটা বিষয় হবে, আমরা অনেক সময় ফ্লুক্লক্সাসিলিন দেই না? ফ্লুক্লক্সাসিলিন দেই, স্যাফ্রাডিন দেই, ক্লক্সাসিলিন দেই, ম্যাক্রোনিডাজল দেই, এই টাইপের ওষুধগুলো দিচ্ছি। বলতেছি কি এরা ঘা শুকাতে সাহায্য করে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে অ্যান্টিবায়োটিক কোনো ঘা শুকাতে সাহায্য করবে না। ঘা শুকাতে বা ক্ষত শুকাতে সাহায্য করতে পারে ভিটামিন সি, তাই না? ক্ষত শুকাতে সাহায্য করতে পারে জিঙ্ক। ঘা শুকাতে সাহায্য করবে না, এরা কি করবে? ঘায়ে নতুন করে ইনফেকশন হওয়াটাকে প্রিভেন্ট করবে। এই অর্থে যদি বলেন তাহলে ঠিক আছে, কিন্তু এরা শুধু কাজ হচ্ছে এখানে ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে আপনার ঘাটাকে রক্ষা করা। সার্জারির পরে এত বড় একটা কাটা, এখানে যদি ব্যাকটেরিয়াল অ্যাটাক করে তাহলে কি ওই জায়গার স্ট্রিচগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই না? সেই জন্য কিন্তু আপনাকে কি প্রিভেন্টিভ হিসাবে কি অ্যান্টিবায়োটিক দিচ্ছে সেকেন্ডারি ইনফেকশনটা প্রিভেন্ট করার জন্য। ওকে, তাহলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কয়টা? দুইটা। এক নম্বর সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, দুই নম্বর কি ব্যাকটেরিয়া জনিত যে কোনো রোগে আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন সঠিক ডোজে সঠিক মাত্রায়। ঠিক আছে, ডোজটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ ব্যাকটেরিয়া কি একটা জীবিত প্রাণ, তাই না? তার নির্দিষ্ট সেল মেমব্রেন আছে, তাই না? প্রোক্যারিওটিক সেল ধরন। যদি ব্যাকটেরিয়ার উৎস তো আর এক জায়গায় না। আপনার যদি টাইফয়েড হয় ব্যাকটেরিয়ার উৎস খাবার পানি, কলেরা যদি হয় খাবার পানি, ঠিক আছে? আপনার যদি নিউমোনিয়া হয় তাহলে কি বাতাস বা অন্য কোনো ক্রিয়া। অর্থাৎ ব্যাকটেরিয়া উৎস কি সব জায়গায় কম আর বেশি আছে। এখান থেকেও যদি আমি একটা স্যাম্পল নেই, এই স্যাম্পলেও কিছু ব্যাকটেরিয়া কি পেতে পারি আমি, বাতাসও ব্যাকটেরিয়া থাকতে পারে। ঠিক আছে, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কি বাতাসে থাকতে পারে না? আবার আমাদের শরীরের মধ্যে কিছু ব্যাকটেরিয়া অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো কি বাস করতেছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। ওকে, তবে স্বাভাবিকভাবে কি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া কি ছড়ায়। তাহলে এতটুকু ক্লিয়ার তো যে আমাদের অ্যান্টিবায়োটিক কি, অ্যান্টিবায়োটিক কোন কোন রোগে আমরা কি ব্যবহার করি। এবার আসেন অ্যান্টিবায়োটিকগুলোকে যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে কতগুলো ভাগে অ্যান্টিবায়োটিককে ভাগ করে মুখস্থ হবে, কারণ অ্যান্টিবায়োটিক তো একটা না।
ঠিক আছে, গ্রুপ অফ ওষুধ, তাই না? তাহলে এই গ্রুপগুলোকে আমরা মুখস্থ করতে হলে ভালো করে কেয়া ধরে মুখস্থ করতে হবে। কীরকম? সহজ উপায়টা হচ্ছে কি, অ্যান্টিবায়োটিকের যতগুলো গ্রুপ করা হয়েছে ম্যাক্সিমাম গ্রুপই কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে করা হয়েছে। তাহলে অ্যান্টিবায়োটিকের কেমিক্যাল স্ট্রাকচার কি, এর উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিকের গ্রুপ করা হয়েছে। ঠিক আছে, দেখেন অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার অ্যান্টিবায়োটিককে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে, এই যে এই পাশে দেখেন, অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিককে যে গ্রুপগুলো ভাগ করা হয়েছে আমরা ঠিক এই গ্রুপটাই পড়বো। তাহলে প্রথম গ্রুপটাকে আমরা কি বলবো? বিটা ল্যাকটাম। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তাহলে এই বিটা ল্যাকটাম একটা গ্রুপের নাম। এই গ্রুপটা যে অ্যান্টিবায়োটিকের মধ্যে থাকবে সেটাকে আমরা কি বলবো? বিটা ল্যাকটাম একটা কেমিক্যাল স্ট্রাকচার বা গ্রুপের নাম। এই গ্রুপটা যে সকল অ্যান্টিবায়োটিকের মধ্যে থাকবে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিককে আমরা কি বলবো? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো। চারটা গ্রুপের অ্যান্টিবায়োটিকের ভিতর কি আছে? বিটা ল্যাকটাম গ্রুপগুলো আছে। একটা কি? পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, আরেকটা কি? মনোব্যাকটাম। ঠিক আছে, এই চারটা গ্রুপের ভিতরে এই বিটা ল্যাকটাম গ্রুপটা কি আছে? বিটা ল্যাকটাম। তাহলে কি আমরা যদি ব্রডলি বলি যে এই চারটা গ্রুপ কোন গ্রুপের অংশ? বিটা ল্যাকটাম। আবার এই চারটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ। ঠিক আছে, তাহলে পেনিসিলিন গ্রুপে আবার কি? অনেকগুলো জেনেরিক আছে। পেনিসিলিন গ্রুপে আবার কি আছে? অনেকগুলো জেনেরিক আছে। জেনেরিক মানে কি? ড্রাগ। ঠিক আছে, কি কি আছে? বেনজাইল পেনিসিলিন আছে। আচ্ছা, চিনার উপায় দেখেন, পেনিসিলিন গ্রুপে যত ওষুধ আছে আমরা সহজে আগে চিনার উপায়টা বলে দিই, এরপরে মুখস্থ করেছি। পেনিসিলিন দেখেন এখানে নাম লেখা থাকবে, ওষুধের গায়ে লেখা থাকবে, কি লেখা থাকবে? পেনিসিলিন। কি লেখা থাকবে? সিলিন। পেনিসিলিন লেখা থাকবে অথবা কি? সিলিন লেখা থাকবে। তাহলে কোনো মেডিসিনের গায়ে যদি পরে যদি পেনিসিলিন লেখা থাকে অথবা সিলিন লেখা থাকে তাহলে এটা আমরা ধরবো পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক স্বাভাবিকভাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমে নাম কি? বেনজাইল পেনিসিলিন। তাহলে পেনিসিলিন লেখায় আছে, তাহলে এটা কোন গ্রুপের? পেনিসিলিন গ্রুপ। আর পেনিসিলিন গ্রুপ মানে এটা কি? অ্যান্টিবায়োটিক। ফিনক্সি মিথাইল পেনিসিলিন, তাহলে পেনিসিলিন লেখা আছে, পেনিসিলিন মানে কি? এটা অ্যান্টিবায়োটিক। এমপিসিলিন, এমপিসিলিন মানে কি লেখা আছে? সিলিন। অ্যামোক্সিসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, ক্লোক্সাসিলিন, বেনজাথাইন পেনিসিলিন, প্রোকেইন পেনিসিলিন। তাহলে হয় পেনিসিলিন লেখা থাকবে, তা না হলে কি? সিলিন লেখা থাকবে। তাহলে আমরা বুঝবো কি যে পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিকের একটা গ্রুপ। এই পেনিসিলিন গ্রুপে যে ওষুধগুলো থাকে সবগুলো পেনিসিলিন লেখা থাকে অথবা কি? সিলিন লেখা থাকে। তাহলে আমরা কি, আমি যে কোনো একটা সিলিন বা যে কোনো একটা পেনিসিলিন দেখে বলতে পারবো কি এটা অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, আমার যদি জানা নাও থাকে, মুখস্থ নাও থাকে, তাও আমি কি বলতে পারবো যে এটা কি? অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার এটা? তাহলে পেনিসিলিন গ্রুপে কি কি ড্রাগ করবেন? কমন যে ড্রাগগুলো ইউজ হয়, এক নম্বর পড়বেন হ্যাঁ বেনজাইল পেনিসিলিন বা পেনিসিলিন জি, ফিনক্সিমিথাইল পেনিসিলিন বা পেনিসিলিন ভি, আরেকটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, ক্লোক্সাসিলিন। দাগিয়ে নেন, মুখস্থ করবেন যেগুলো: বেনজাইল পেনিসিলিন, ফিনক্সিমিথাইল পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, ক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, বেনজাথাইন পেনিসিলিন, প্রোকেন পেনিসিলিন। এই কয়েকটা মুখস্থ করবেন। প্রোকেন পেনিসিলিন কয়টা হলো টোটাল? দাগান না কেন, বই আছে না, বই দাগান, ওখানে লিখে আপনি শেষ করতে পারবেন। প্রথমে কি? বেনজাইল পেনিসিলিন প্রথমটা, এরপরে কি? ফিনক্সিমিথাইল পেনিসিলিন, এরপরে কি? অ্যামোক্সিসিলিন, এরপরে কি? এমপিসিলিন পড়তে হবে না, ক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, প্রোকেন পেনিসিলিন, বেনজাথাইন পেনিসিলিন। সিলিন স্যার লাগবে না? অ্যামোক্সিসিলিন তো পড়বেন, এমপিসিলিন পড়বেন না। ক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, বেনজা। ঠিক আছে, এই কয়েকটা ওষুধ আপনি মুখস্থ করে ফেলবেন। আর বাকিগুলো সম্পর্কিত ধারণা যদি কমন নাও পড়ে তাও চিনার উপায় আছে, তাই না? তাও চিনার উপায় আছে, হয় পেনিসিলিন থাকবে, তা না হলে কি থাকবে? টাইকারসিলিন, তার মানে কি? সিলিন। ওকে, তাহলে এই পেনিসিলিন গ্রুপের ওষুধগুলো নেক্সট ক্লাসে অবশ্যই কি মুখস্থ পড়া দিতে হবে, যেগুলো হচ্ছে পেনিসিলিন গ্রুপের কি? অ্যান্টিবায়োটিক। তাহলে এই ওষুধগুলো আমরা কিসের জন্য ব্যবহার করতে পারবো? ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। ঠিক আছে, এটা কি স্যার এই যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যেগুলো, এগুলো কি স্যার ব্যাকটেরিয়াল স্টার্ট
স্ট্যাটিস্টিক না ব্যাকটেরিয়াসাইডাল? সবগুলা ব্যাকটেরিয়াসাইডাল, তাই না? আমরা দেখবো এটা ব্যাকটেরিয়াসাইডাল কিভাবে। আপাতত নাম তো আগে মুখস্থ করি, জি জি তাই না? সরু সরা মুখস্থ রাখবে তো সামনে যাওয়া যাবে না। জি স্যার। প্রথম কাজ কি? ওষুধগুলোর নাম মুখস্থ করা। 2 নম্বর কাজ হচ্ছে ওষুধগুলা কোনভাবে ইউজ করতে হবে, ডোজ কি সেটা মুখস্থ করা। আগে তো নাম মুখস্থ করতে হবে, নামই জানি না ডোজ কি বলবো। জি স্যার। আচ্ছা 2 নম্বর দেখেন, 2 নম্বর গ্রুপ হচ্ছে সেফালোস্পোরিন। কি? সেফালোস্পোরিন। সেফালোস্পোরিন গ্রুপ, এটা অনেক বড় একটা গ্রুপ এবং খুবই বর্তমান বাংলাদেশে মোস্ট ইউজড গ্রুপ হচ্ছে কি? সেফালোস্পোরিন গ্রুপ। অ্যান্টিবায়োটিক জগতে সবচেয়ে বেশি ইউজড অ্যান্টিবায়োটিক হচ্ছে কি? সেফালোস্পোরিন। আপনি যদি অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশনগুলো দেখেন, অ্যাটলিস্ট কি 70% 60% প্রেসক্রিপশন কি সেফালোস্পোরিনের, ঠিক আছে? আর 20% ধরেন অ্যাজিথ্রোমাইসিনের বা ম্যাক্রোলাইড গ্রুপে, তাও একটাই শুধু। আর সেফালোস্পোরিনের ঘুরে ফিরে ব্যবহার আছে সবগুলো। এই সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের ভিতরেও কি আছে? বিটা ল্যাকটাম রিং আছে, ঠিক আছে? পেনিসিলিন গ্রুপের ওষুধগুলোর ভিতরে কি আছে? বিটা ল্যাকটাম রিং আছে। ক্লিয়ার এতটুকু? তাহলে সেফালোস্পোরিন গ্রুপের কয়টা জেনারেশন আছে? 5টা। সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেন, সেকেন্ড জেন, থার্ড জেন, ফোর্থ জেন, ফিফথ জেন, 5টা জেনারেশনে ভাগ করা। তার আগে আমরা বলি সেফালোস্পোরিন ওষুধগুলো সহজে কিভাবে চিনবেন। সেফালোস্পোরিনের যতগুলো ওষুধ আছে প্রথমেই কি প্রিফিক্স আকারে সবগুলা কি সেফ, সেফ এইভাবে দাও, আর পি থাকবে না এফ থাকবে, হ্যাঁ? তাহলে সেফ 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 সেফ, যত সেফ আছে সব সেফগুলা কি সেফালোস্পোরিন। তাহলে পেনিসিলিনের শেষে সাফিক্স আকারে আছে আর এটাতে কি প্রিফিক্স আকারে আছে। ওকে, প্রথমে দেওয়া এটা, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এই ওষুধগুলা কিভাবে জেনারেশন বেজ আলাদা হলো, ওষুধগুলোর নাম মুখস্থ করে ফেলতে হবে আমাদের। দেখেন আজকে যদি একটা ড্রাগ আবিষ্কার হয় এবং ওই ড্রাগের ভিতরে যদি পেনিসিলিন গ্রুপটা থাকে, বিটা ল্যাকটাম গ্রুপটা থাকে, সেটা যদি সেফালোস্পোরিন হয়ে থাকে, তাহলে এটা কিন্তু যে কোনো এক জেনারেশনে যেতে পারে, ফার্স্টও যেতে পারে, ঠিক আছে? আমার মনে হচ্ছে ফার্স্ট জেনারেশন মানে অনেক আগের ড্রাগ, সেকেন্ড জেনারেশন মানে কি তারপরে তারপরে তারপরে, ফিফথ জেনারেশন মানে সবচেয়ে লেটেস্ট। জিনিসটা কিন্তু এরকমটা, ঠিক আছে? এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করতেছে দেখেন। এই জন্য আমরা বলি, আমরা অনেক সময় বলি না যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাই না? যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? তারপর কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন নামক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে যদি আমরা গ্রাম স্টেনিংয়ের উপর গ্রাম স্টেনিং প্রসেসের উপর ভাগ করি, তাহলে 2 প্রকারই পাবো, হয় সেটা গ্রাম পজিটিভ হবে, তা না হলে কি সেটা গ্রাম নেগেটিভ হবে। এখন কথা হচ্ছে এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ভিত্তি করে কি কোন সেফালোস্পোরিনটা ব্যবহার করা সুবিধাজনক, এটা আমাকে বুঝতে হবে। যেমন যারা ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, এই সকল ড্রাগ কি, এটা যদি হয় গ্রাম পজিটিভ, এটা যদি হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? আমরা মাঝখানে যদি দাগ দিই, ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো মনে রাখতে হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কি সুপার অ্যাক্টিভ। এরা কিন্তু কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, তার মানে কি গ্রাম পজিটিভেও কাজ করে, গ্রাম নেগেটিভেও কাজ করে, ঠিক আছে? সেই জন্য মানুষজন কি যারা কক টাইপের, তারা কি একদম চোখ বন্ধ করে এরা কি ইউজ করতেছে, কারণ যে রোগেই দেই কাজ তো করবে কম আর বেশি, কিন্তু আমাদের কাজ করতে হবে স্পেসিফিকভাবে। যেমন এখানে আমরা বলতেছি কি এটা গ্রাম পজিটিভে খুব বেশি কাজ করে, গ্রাম নেগেটিভে তুলনামূলকভাবে কি কম কাজ করে। তাহলে গ্রাম নেগেটিভ দিয়ে আমার টাইফয়েড হয়েছে, টাইফয়েড আমি কখনোই কি দিব না, সেফ্রাডিন দিব না অ্যাটলিস্ট, ঠিক আছে? তাহলে ফার্স্ট জেনারেশন কি কি সেফালোস্পোরিন আছে একটু আগে পড়েন, কি কি আছে? সেফ্রাডিন, কই? হ্যাঁ সেফ্রাডিন, তারপর কি সেফাড্রক্সিল, সেফাল্যাক্সিন, সেফাজোলিন। এই যে ড্রাগগুলো, এখান থেকে 3টা ড্রাগ ভালো করে মুখস্থ করবেন, সেফ্রাডিন, সেফাড্রক্সিলের সাথে নিচের যে কোনো 2টা রাখবেন। এই জিনিসটা তার উপরে হ্যাঁ আমি বলে দিচ্ছি এই জিনিসটা। তাহলে দেখেন সেফ্রাডিন, সেফাড্রক্সিল, সেফাল্যাক্সিন, সেফাজোলিন, এই টাইপের যে ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো কিসে ভালো কাজ করে? গ্রাম পজিটিভে, গ্রাম পজিটিভে। আর কিসে ভালো কাজ করে না? গ্রাম নেগেটিভে। এখন চিন্তা করেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে সাধারণত কী কী রোগ হয়? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে এমন সব রোগ হয়
যে রোগগুলোতে কি হয়, পুজ হয়। তার মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পুজ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ পুজ সৃষ্টিকারী। তার মানে ফোড়া হলে পুজ হয় না, যেখানেই পুজ থাকবে সেখানেই বুঝবেন কি আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার আক্রমণে যেহেতু পুজ সৃষ্টি হয়, তাহলে কোনো জায়গায় যদি পুজের ইনফেকশন থাকে, ঠিক আছে, সেখানে আমি কি ওষুধ দিব, ফার্স্ট জেনারেশনের অ্যান্টিবায়োটিক দিব, তাই না? তাহলে ফার্স্ট জেনারেশনের অ্যান্টিবায়োটিক আমি দিব স্যাফ্রাডিন। তাহলে দেখেন ডেন্টাল ইনফেকশন, দাঁত থেকে পুজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, আমি কি ফার্স্ট জেনারেশন দিব? আমার শরীরে অ্যাবসেস হয়েছে, পুরা হয়েছে, আমি সেখানে কি দিব, ফার্স্ট জেনারেশন দিব। কোনো জায়গায় কেটে গেছে, এখানে পুজ হতে পারে, সেখানে আমি কি দিব, ফার্স্ট জেনারেশন দিব। যে কোনো একটা দিলেই হবে। তারপরেও কি, যে সকল ড্রাগ বেশি প্রচলিত ওই ড্রাগগুলো কি বেশি দিবেন। আচ্ছা, সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে কি, এরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সমানভাবে কাজ করে, ঠিক আছে? এদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি কি অ্যাপ্রক্সিমেট সমান, ঠিক আছে? তাহলে এদের যদি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি সমান হয়ে থাকে, তাহলে ব্লাইন্ড থেরাপির সবচেয়ে আদর্শ ড্রাগ কোনটা, সেকেন্ড জেনারেশন। আপনি বুঝতেছেন না এটা কি টাইপের ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, তাহলে আপনার চোখ বন্ধ করে কোনটা দেওয়া যায়, সেফুরক্সিন, তাই না? ওইখানে কি আছে, সেফুরক্সিন, সেফাক্লোর, সেফামন্ডল, সেফুক্সিডিন, এই টাইপের যে ড্রাগগুলো আছে সবই কি মানে অন্ধ ডাক্তারদের প্রিয় ড্রাগ। যে আপনি রোগ চিনেন না, চোখ বন্ধ করে একটা দিচ্ছেন, সেটার জন্য সবচেয়ে আইডিয়াল হইয়া কি, সেফুরক্সিন। হ্যাঁ, যেটাই দেখ, গ্রাম পজিটিভেও কাজ করে, গ্রাম নেগেটিভেও কাজ করে। তবে মনে রাখতে হবে, গ্রাম পজিটিভ ফার্স্ট জেনারেশন যেভাবে গ্রাম পজিটিভে কাজ করবে, এটা সেভাবে করবে না, ঠিক আছে? তাহলে কি কম করলেও করবে কিন্তু। তাহলে এটার কি গ্রাম পজিটিভ নেগেটিভ অ্যাক্টিভিটি কি সমান। তাহলে ব্লাইন্ড থেরাপির জন্য সবচেয়ে আইডিয়াল ড্রাগ কি, সেফুরক্সিন। ক্লিয়ার এতটুকু? নেক্সট ওয়ান, থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন ড্রাগগুলো কি পজিটিভের বিরুদ্ধে ইফেক্ট অনেক কম, বাট কি নেগেটিভ অ্যাক্টিভিটি অনেক বেশি। তিনটা বলছি, সবগুলো থেকে তিনটা শিখতে হবে। তাহলে স্যার, যে একটা ঘা হলো, আটাতে দেখা যায় পুজ নাই, বেশি পানি জাতীয় আটালো বের হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে দেখেন পানি জাতীয় আঠালো যদি বের হয়, এটাও পাঁচের ভিতরে পড়বে, ঠিক আছে? পাঁচটা ঘন হতে পারে, পাঁচটা ঘন নাও হতে পারে। তখন আপনি ওই জায়গায় অবশ্যই কি ফার্স্ট জেনারেশনই ব্যবহার করবেন, ঠিক আছে? আর সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কি হবে, স্পেসিফিকভাবে যেগুলো আমরা জানি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেমন সালমোনেলা টাইফি, টাইফয়েড ফিভারে আপনি স্যাফ্রাডিন ব্যবহার না করে, সেফুরক্সিন ব্যবহার না করে যদি সেফিকজিম ব্যবহার করেন, ডাবল ইফেক্ট পাবেন। কারণ কি, এটা হাইলি অ্যাক্টিভ এগেইনস্ট কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। টাইফয়েডের জীবাণুটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে এখানে যদি সেফট্রিয়াকজন দেন, সেফিকজিম দেন, সেফুরক্সিন দেন, কি এগুলো ওদের চেয়ে অবশ্যই ভালো কাজ করবে। তাহলে আমরা দেখতেছি ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলা গ্রাম পজিটিভ, হাইলি অ্যাক্টিভ এগেইনস্ট কি গ্রাম পজিটিভ। সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলা কি বোথ আর সেম, ঠিক আছে, ইকুয়াল, ফার্স্ট এবং সেকেন্ড সমানভাবে কাজ করে। থার্ড জেনারেশনের ড্রাগগুলা কি করতেছে, গ্রাম নেগেটিভের বিরুদ্ধে অনেক বেশি অ্যাক্টিভ, পজিটিভের বিরুদ্ধে তুলনামূলকভাবে কি কম অ্যাক্টিভ। আচ্ছা, ফোর্থ জেনারেশন ড্রাগগুলা কি সবই। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই ফার্স্ট জেনারেশন ড্রাগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একই প্রোডাক্টের কি থাকবে, ইনজেকশনও থাকবে, ওরালও থাকবে। যেমন কি স্লিব্যাক অর্থাৎ স্যাফ্রাডিন, স্যাফ্রাডিনে কি আছে, ইনজেকশনও আছে, স্যাফ্রাডিনে কি আছে, ক্যাপসুলও আছে, পাউডার ফর সাসপেনশন আছে। ফার্স্ট জেনারেশন প্রথমটা, এটার কি ওরাল ইনজেকশন দুইটাই থাকবে, ঠিক আছে? ওরাল এবং ইনজেকশন কি দুইটা থাকবে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে। সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে একই, ওরাল এবং ইনজেকশন দুইটাই থাকবে। যেমন সেফুরক্সিন, সেফুরক্সিনের কি আছে, ট্যাবলেট ক্যাপসুলও আছে, পাউডার ফর সাসপেনশনও আছে, আবার ইনজেকশনও আছে, একই প্রোডাক্টের দুইটাই আছে। কিন্তু থার্ড জেনারেশনে এসে চেঞ্জ হয়ে গেছে। থার্ড জেনারেশনে থাকলে যার ওরাল থাকবে তার ইনজেকশন থাকবে না। তার মানে যে প্রোডাক্ট আমরা মুখে খাবো ওই প্রোডাক্টের কোনো ইনজেকশন নাই, আবার যে প্রোডাক্টের ইনজেকশন আছে তাকে আমরা মুখে খেতে পারবো না। যেমন ধরেন সেফট্রিয়াকজন শুধু কি ইনজেকশন, আবার সেফিকজিম শুধুমাত্র কি ওরাল, সেফোরক্সিন শুধুমাত্র কি ওরাল। তাহলে কি থার্ড জেনারেশনে এসে ভাগ হবে, যে প্রোডাক্টের ইনজেকশন হবে তার ওরাল হবে না, যার ওরাল হবে তার কি ইনজেকশন হবে না। আর বাকি যত সেফালোস্পোরিন গ্রুপ আছে সবই কি ইনজেক্টেবল, এখন আর কোনো ওরাল নাই। তার মানে ফোর্থ জেনারেশনে কি ড্রাগ, ওরাল। এটাতে কি হাইলি অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ এবং কি গ্রাম নেগেটিভ, সব দিক দিয়ে সে কি অ্যাক্টিভ, গ্রাম পজিটিভের বিরুদ্ধেও কাজ করে, নেগেটিভের বিরুদ্ধেও কাজ করে, কিন্তু কোনো ওরাল ফর্ম নেই, শুধুমাত্র কি আছে ইনজেক্টেবল ফর্ম। আর এটা কি গ্রাম পজিটিভ নেগেটিভের সাথে সাথে কি এটা কিছু টাইপিক্যাল, এটাইপিক্যাল অন্য অন্য কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কি ক্রিয়াশীল।
ঠিক আছে, এটারও কোনো ওরাল ফর্ম নেই, ইনজেক্টেবল ফর্ম শুধুমাত্র। ঠিক আছে, এবং কিন্তু স্যার শুধু ওরা আছে কি বললেন শুধু ইনজেকশন, এখানে কোনো ওরাল নাই। হ্যাঁ, শুধুমাত্র ইনজেকশন দিতে হবে, এটা মুখে খাওয়ার কোনো ওষুধ করতে হবে না। স্যার দুইটাই স্যার হাইলি দুইটাতেই হাইলি, আরও কি এটা ছাড়াও কিছু টাইপিক্যাল কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও তারা হাইলি অ্যাক্টিভ। ঠিক আছে, এদের স্পেকট্রামটা কি বেশ বড়, 5th জেনারেশন এরা। ওকে, এখন কিন্তু প্রবলেম হচ্ছে কি এদের কোনো ওরাল ফর্ম নেই, শুধুমাত্র কি আছে ইনজেক্টেবল। এখন দেখেন আজকে একটা ড্রাগ তৈরি হলো, যে ড্রাগটা কি সেফালোস্পোরিন গ্রুপের মধ্যে ব্যাকটেরিয়াল টেস্ট করে দেখা গেল এটা ব্যাকটেরিয়া কি গ্রাম পজিটিভের বিরুদ্ধে গ্রাম নেগেটিভের বিরুদ্ধে প্রায় সমানভাবে অ্যাক্টিভ, তখন এটা কোন জেনারেশনে চলে যাবে? সেকেন্ড জেনারেশনে চলে যাবে। যদি দেখে গ্রাম নেগেটিভের বিরুদ্ধে বেশি অ্যাক্টিভ, তাহলে কোন জেনারেশনে চলে যাবে? থার্ড জেনারেশনে চলে যাবে। তার মানে বৈশিষ্ট্য অনুযায়ী আজকে তৈরি হওয়া ড্রাগটাও কি এর ভিতরে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে থার্ড জেনারেশন কি কি ড্রাগ করবেন? থার্ড জেনারেশনে করবেন সেফট্রিয়াকজিন, সেফিকজিম, সেফোডক্সিম, সেফট্রিয়াকজন, 4 নম্বর লাস্টের আগেরটা সেফট্রিয়াকজন। আর বাকিটা আপনারা আপনাদের মতো মুখস্থ করতে পারেন, বাট এই তিনটা ওষুধ অবশ্যই কি স্যার প্রথম থেকে বলুন স্যার কোনটা? থার্ড জেনারেশনে আমরা কোনটা বলবো? ফার্স্ট জেনারেশনে করবেন স্যাফ্রাডিন, সেফোডক্সিল, আর নিচের দুইটার একটা পড়বেন। আর সেকেন্ড যেটা দুইটার একটা, তিনটা পড়তে হবে। আরেকটা কি সেফুরক্সিম, সেফাক্লোর, সেফামন্ডল, পরেরটা পড়বেন সেফিকজিম, সেফোডক্সিম, সেফট্রিয়াকজন। ফোর্থ জেনারেশনে তো দুইটাই আছে, সেফিপাইন, সেফিরুন। ফিফথ জেনারেশনে একটা দেওয়া হয়েছে সেফটিবাইপ্রল। আচ্ছা, কিভাবে বুঝবেন এই ড্রাগগুলা সেফালোস্পোরিন? আমরা কি দেখেন প্রত্যেকটা ড্রাগের নামের আগে কি আছে? সেফ 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 থাকবে, উচ্চারণে কি আসবে? সেফ 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 সব থাকবে, তাহলে বুঝবেন এটা সেফালোস্পোরিন। লাস্ট ওয়ান, হ্যাঁ সবগুলোতেই সেফ আছে না, শুধু থার্ড ফোর্থ ফিফথ কেন? ফার্স্ট থেকে সেফ্রাডিন, সেফাডক্সিল, ওই তো উচ্চারণটা, বাংলা উচ্চারণটা কি হবে? সেফ। ইউ আছে স্যার সেফ আছে দুইটা। ওকে, এখন আসেন আমরা যদি বলি কার্বোপেনাম গ্রুপ, কার্বোপেনাম গ্রুপও কি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, বা এর কোনো ওরাল ফর্ম নাই, সবই কি ইনজেক্টেবল ফর্ম। ঠিক আছে, মেরোপেনাম থেকে শুরু করে মেরোপেনাম, ডোরিপেনাম, ইট্রাপেনাম, সবগুলাতে কি আছে? পেনাম। ঠিক আছে, দেখেন যতগুলো ড্রাগ আছে প্রত্যেকটা কি লেখা আছে? পেনাম, তাই না? মেরোপেনাম, ইট্রাপেনাম, ডোরিপেনাম, তাই না? ইমিপেনাম যা আছে সবগুলাই কি ইনজেক্টেবল প্রোডাক্ট, সবগুলাই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, সবগুলাই কি কার্বোপেনাম গ্রুপের। ক্লিয়ার? নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, ম্যাক্রোলাইট। হ্যাঁ, ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক। ও সরি, মনোব্যাক্টাম, ম্যাক্রোলাইট আলাদা হবে। মনোব্যাক্টাম অ্যান্টিবায়োটিক, মনোব্যাক্টামে একটা ড্রাগই আমরা দিয়েছি এখানে, ক্যাস্ট্রিওনাম। কি নাম? খুব একটা প্রচলিত না, তারপরে ক্যাস্ট্রিওনাম। চ্যাপলে গোড়ার ফর্মে আছে। স্যার ওই কার্বোপেনামের স্যার ইয়ার বলেন না ওই স্যার এটা কি মানে পুরো কার্বোপেনাম একটা ইয়া নাই, জেনেরিক না, ইয়া নাই, কি বলে? পজিটিভ নেগেটিভ নেই ইয়া জেনারেশন নাই। নাই কিন্তু কোনটাতে বেশি কার্বোপেনাম সবই অ্যাগেইনস্ট হাইলি পজিটিভ নেগেটিভ। কোন ক্ষেত্রে ব্যবহার করতেছে? সবগুলা ড্রাগই কি হসপিটাল ইনডিউস অ্যান্টিবায়োটিক, তাই না? হাইলি পজিটিভ হ্যাঁ, পজিটিভ নেগেটিভ সবগুলোর বিরুদ্ধে কি, এবং দামও তো এক একটা 1300 টাকা, 1400 টাকা, 1500 টাকা, আরো বেশি। আচ্ছা, এখন আসেন আমরা যদি বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলোকে কি হেয়ার অ্যান্ড দেয়ার ব্যবহার করে রেজিস্ট্যান্স করে ফেলি, ঠিক আছে, তখন দেখবেন আমাদের নতুন নতুন প্রিপারেশন তৈরি হয়েছে না? অ্যামোক্সিসিলিন যোগ ক্লাভিউলিনিক অ্যাসিড, তাই না? কি ব্যবহার করা হচ্ছে? অ্যামোক্সিসিলিন যোগ ক্লাভিউলিনিক অ্যাসিড, তাই না? সেফুরক্সিম যোগ ক্লাভিউলিনিক অ্যাসিড। কথা হচ্ছে এই ক্লাভিউলিনিক অ্যাসিডটা কি, দেখেন পরের পেজে যান। ক্লাভিউলিনিক অ্যাসিডটা কি দেওয়া আছে, তাই না? এখানে একটা গ্রুপের নাম দেওয়া আছে বিটা ল্যাকটামেস ইনহিবিটর। কি দেওয়া আছে? বিটা ল্যাকটামেস ইনহিবিটর। বিটা ল্যাকটামেস ইনহিবিটর গ্রুপের ড্রাগগুলোর নাম কি? তিনটা ড্রাগ, ক্লাভিউলিনিক অ্যাসিড, সালব্যাক্টাম, ট্যাজোব্যাক্টাম। ঠিক আছে, দেখেন ঘটনাটা কি ঘটে। ধরেন এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, তাই না? এই ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা কি দিচ্ছি? ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। এগুলো কি সব অ্যান্টিবায়োটিক, তাই না? এগুলো সব অ্যান্টিবায়োটিক। এখন এই অ্যান্টিবায়োটিকের জন্য ব্যাকটেরিয়ার একটা কি আছে? পকেট আছে, রিসিপ্টর আছে, তাই না?
রিসিপ্টর আছে। এই অ্যান্টিবায়োটিকগুলো এখন এসে কি করবে, এখানে এই রিসিপ্টরের সাথে কি করবে, বাইন্ড করবে। বাইন্ড করবে। কারণ রিসিপ্টরের সাথে বাইন্ড না করলে তো সে মারতে পারবে না। জি। এখন কথা হচ্ছে রিসিপ্টরের সাথে যখন বাইন্ড করবে, ব্যাকটেরিয়াকে যখন মেরে ফেলবে, আমরা যখন প্রপার ডোজে অ্যান্টিবায়োটিকটা খাবো না, তখন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলো কি করবে, এই অ্যান্টিবায়োটিক থেকে বাঁচার জন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে, কোনো জিনিস আবিষ্কার করে তার পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা কি দিয়ে যাবে। কি দিয়ে যায়, সাধারণত বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলোর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে বিটা ল্যাকটাম রিংটা। এই রিংটাকে যদি আমি ভেঙে ফেলতে পারি, তাহলে আর বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া এটার নিজের ভিতরে কি ডেভেলপ করে ফেলে যে বিটা ল্যাকটাম রিংকে ভাঙতে হবে। কি দিয়ে ভাঙবো, এনজাইম দিয়ে ভাঙবো। এনজাইমটার নাম কি, বিটা ওটা রাখলাম। ল্যাকটামেস। এএসি মানে কি, এনজাইম। ঠিক আছে, তাহলে বিটা ল্যাকটামেস একটা এনজাইম, যে এনজাইমটা দেখেন ব্যাকটেরিয়াগুলো কি করে, এই যে রিসিপ্টর, এই রিসিপ্টরের চারপাশে কি করে জমা করে রাখে। ঠিক আছে, তাহলে এতদিন দেখেন রিসিপ্টরগুলো ফ্রি ছিল, তাই না? এখন কি একটা এনজাইম বসে আছে, যে এনজাইমটা যখনই অ্যান্টিবায়োটিক আসবে, অ্যান্টিবায়োটিকের কি করবে, বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে ফেলবে, অ্যান্টিবায়োটিকের সাথে কি বসতে দিবে না। তাহলে অ্যান্টিবায়োটিকগুলো কি ব্যাকটেরিয়া দিয়ে মারা যাবে, না। অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে। এখন ব্যাকটেরিয়া যদি গবেষণা করে, মানুষ বসে থাকবে? মানুষও গবেষণা করছে, গবেষণা করে কি বের করছে, যে এই এনজাইমটার কারণেই ব্যাকটেরিয়াটা কি, ব্যাকটেরিয়াটার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারতেছে না। তাহলে এই এনজাইমটাকে নষ্ট করার উপায় কি? তখন তারা বের করলো কি, ক্লাভিউলিনিক অ্যাসিড, সালব্যাক্টাম, ফেজোব্যাক্টাম। এই ড্রাগগুলো কি করে, এই বিটা ল্যাকটামেস এনজাইমটাকে কি করে, এখান থেকে নষ্ট করে দেয়। তাহলে এনজাইমটা নষ্ট হয়ে গেলে কি, রিসিপ্টরটা আবার ফ্রি। এখন বিটা ল্যাকটাম গ্রুপের ওষুধগুলো এখানে বসে এটাকে কি করবে, ছিদ্র করে দিবে, মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে বিটা ল্যাকটাম গ্রুপের ড্রাগগুলো যদি রেজিস্ট্যান্স হয়, এই রেজিস্ট্যান্সটা কমানোর জন্য শুধুমাত্র কি সালব্যাক্টাম, ফেজোব্যাক্টাম এই টাইপের ড্রাগ ব্যবহার করা হয়। যদি বলা হয় ওয়াই ক্লাভিউলিনিক অ্যাসিড ইউজ টু উইথ অ্যামোক্সিসিলিন, প্রশ্ন দেখেন, ওয়াই ক্লাভিউলিনিক অ্যাসিড ইউজ টু উইথ অ্যামোক্সিসিলিন, তাহলে আমরা উত্তর কি দিব, যে অ্যামোক্সিসিলিন হচ্ছে কি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। স্যার আরেকটা ঠিক আছে। বলুন স্যার, ওয়াই? ওয়াই অ্যামোক্সিসিলিন ইউজড উইথ ক্লাভিউলিনিক অ্যাসিড, অ্যামোক্সিসিলিন কেন ক্লাভিউলিনিক অ্যাসিডের সাথে কম্বাইন্ডলি ব্যবহার করা হয়। ওয়াই অ্যামোক্সিসিলিন ইউজড কম্বাইন্ডলি উইথ ক্লাভিউলিনিক অ্যাসিড, ক্লাভিউলিনিক অ্যাসিডের সাথে কেন অ্যামোক্সিসিলিন একত্রে ব্যবহার করা হয়, হয় না? জি। এই প্রশ্নের উত্তর কি দিবেন, প্রশ্নের উত্তর কি, এই যে এটা যেটা বললাম এটাই প্রশ্নের উত্তর। সেটা কি, যে অ্যামোক্সিসিলিন কি বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এখন ব্যাকটেরিয়া কি করতে পারে, বিটা ল্যাকটামেস এনজাইমের মাধ্যমে এই অ্যামোক্সিসিলিনের রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। বিটা ল্যাকটামেস এনজাইমের মাধ্যমে কি রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। ক্লাভিউলিনিক অ্যাসিড হচ্ছে বিটা ল্যাকটামেস ইনহিবিটর, বিটা ল্যাকটামেসগুলোকে কি করে দিবে, নষ্ট করে দিবে। তাহলে অ্যামোক্সিসিলিনের ইফিকেসি বাড়ানোর জন্য, অ্যামোক্সিসিলিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বাড়ানোর জন্য, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অধিক সক্রিয় করার জন্য কি ব্যবহার করা হয়, অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভিউলিনিক অ্যাসিডটা কম্বাইন্ডলি দেওয়া হয়। কারণ ক্লাভিউলিনিক অ্যাসিড না দিলে কি হবে, অ্যামোক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে যাবে, ভেঙে গেলে অ্যামোক্সিসিলিন আর ব্যাকটেরিয়াকে মারতে পারবে না। তাহলে সহজভাবে যদি অ্যান্সার দিই কি বলবো, যে ক্লাভিউলিনিক অ্যাসিড হচ্ছে কি বিটা ল্যাকটামেস ইনহিবিটর, আর অ্যামোক্সিসিলিন হচ্ছে কি বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়াগুলা বিটা ল্যাকটামেস এনজাইমের মাধ্যমে অ্যামোক্সিসিলিন থেকে কি হয়, রেজিস্ট্যান্স হয়। ঠিক আছে, আমরা যদি অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভিউলিনিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে কি ক্লাভিউলিনিক অ্যাসিড বিটা ল্যাকটামেস এনজাইমকে নষ্ট করে দেওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স কমাই দিবে, অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি কি করবে, বৃদ্ধি করে দিবে। সেই জন্যই কি ক্লাভিউলিনিক অ্যাসিডের সাথে অ্যামোক্সিসিলিন অথবা অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভিউলিনিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আপনাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে কি, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এবং বিটা ল্যাকটামেস ইনহিবিটর। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে অবশ্যই কি ধরবো, ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিকগুলোর নাম, সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিকগুলোর নাম, অ্যামোক্সিসিলিন গ্রুপ পেনিসিলিন গ্রুপে কি কি অ্যান্টিবায়োটিক আছে এটার নাম জিজ্ঞেস করবো, মুখস্থ। ঠিক আছে, ওষুধগুলোর নাম মুখস্থ করার সবচেয়ে কঠিন এবং সহজ উপায় হচ্ছে কি, লিখতে হবে। আপনি অ্যামোক্সিসিলিন যদি মুখস্থ করেন, যখন পড়বেন তখন খুব সহজ মনে হবে, মুখস্থ হয়ে গেছে, একটু 10 মিনিট পরে কিছু মনে থাকবে না। তার মানে এটা মুখস্থ হয়ে গেলে আপনাকে কি করতে হবে, বানান শুদ্ধিকরণের জন্য কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, আপনাদের খাতা দেখলেই বুঝবো কে কি পরিমাণ পড়ছেন। মেডিসিনগুলোর নাম মুখস্থ করতে হবে, সহজ কথা, এখানে বোঝাবুঝির কিচ্ছু নাই, বুঝার যা আমরা সব বলে দেবো ক্লাসে।
ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে পড়া ছোট্ট একটা পড়া কি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যা আছে সব। ওকে।